আসসালামু আলাইকুম। ভিডিও শুরুর আগে একটা কথা বলে নিই। আজকে আমি মোট ৫টা শেয়ার নিয়ে আলোচনা করব। ৫টা শেয়ারের মধ্যে একটা জেড, একটা এ আর ৩টা বি। এই শেয়ারগুলো আমার চোখে সম্ভাব্য ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভালো লাগছে শেয়ারগুলো আমার কাছে। ভিডিওর শেষের দিকে গিয়ে আলোচনা করব এই শেয়ারটা নিয়ে। এই ৫টা শেয়ার নিয়ে। তার আগে আমরা আজকে একটু ইনডেক্সকে দেখব। কিছু সেক্টরগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আলোচনা শেষ করে দেব। চলেন প্রথমে আমরা ইনডেক্স দেখি। আমাদের যে ৫টা শেয়ার আছে সেটা শেষে আলোচনা করব। ইনডেক্সের কি অবস্থা, ইনডেক্স কি হতে পারে এবং আমাদের মুভমেন্ট কি হওয়া উচিত টোটাল আগামী ২-৪ দিনের মধ্যে। ঈদের আগে আমাদের মার্কেট আর মোটামুটি ৪ কর্মদিবসের মতো আছে। এই সপ্তাহে ২ দিন এবং পরের সপ্তাহে ২ দিন। মার্কেট খুবই বাজেভাবে পড়ছিল। আহ, আপনার উপসাগরীয় যুদ্ধ, তারপরে গভর্নর পরিবর্তন, তারপরে বিএসসি চেয়ারম্যান কে হবেন সেটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা অনিশ্চয়তা, সব কিছু মিলায় মার্কেট খুব বাজেভাবে পড়ছে। আমাদের দেশের মার্কেট সাধারণত দৈনিক ৩০-৩৫ পয়েন্টের মতো আপ ডাউন করে। সেক্ষেত্রে আমাদের বর্তমান সময়ে গত প্রায় ৬-৭ দিন ধরে মার্কেট ২০০ প্লাস, কখনো ১০০ এরভাবে মার্কেট পড়েছে বা বেড়েছে। এইটা মোটেও আমাদের প্রচলিত মার্কেটের স্বভাব ছিল না। আমরা কিছুটা হকচকিয়ে গিয়েছিলাম যে কি হচ্ছে। মার্কেট একটার পর একটা সাপোর্ট অবলীলায় ভেঙে যাচ্ছিল, অনেকে প্যানিকগ্রস্ত হয়ে গিয়েছিলেন। যাই হোক, আমরা সেই সময়টা পার করে আসছি। মার্কেটের একটা শক্ত সাপোর্ট ছিল ৫,৩০০ এরকম জায়গাতে। আমি আগেই বলে আসছিলাম ৫,৩০০ প্লাস মাইনাস ৫০। তারপর মার্কেটে একটা ট্রেন্ড লাইন ছিল, ট্রেন্ড লাইনটাও মার্কেট ভেঙে গিয়েছে। মার্কেটে একটা পাওয়ারফুল মুভিং অ্যাভারেজের সাপোর্ট ছিল, সেটাও ভেঙে গিয়েছে। সব কিছু মিলাই আমরা কিছুটা হকচকিয়ে গিয়েছিলাম যে কি করব। কিন্তু আমরা জানতাম যে মার্কেট নিচে একটা শক্ত সাপোর্টও আছে বটে ৫,০০০-এ। আমি ফেসবুকে আমার পেজে এটা বলেছিলাম। আমাদের কাছে যারা ট্রেনিং নেন বা যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা জানেন যে আমরা এটাকে স্ট্রাকচার হিসেবে চিনি। খুব শক্ত স্ট্রাকচার, কালার ব্লক, এই বিষয়গুলো মার্কেটে একদম পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে আপনাকে বলে দিতে পারবে যে মার্কেট এর নিচে আর নামবে না বা এর উপরে আর উঠবে না। স্ট্রাকচার এবং কালার ব্লক মার্কেটে প্রাইজে টার্গেট করার ক্ষেত্রে একটা অনন্য অসাধারণ টুল। অনেকেই ট্রেনিং পার্টিসিপেন্টরা বলছেন মার্কেট আরও পড়ে যাবে। আমি তাদেরকে বলছি যে না, স্ট্রাকচার যেহেতু আছে মার্কেটের নিচে ৫,০০০ লেভেলে, সেহেতু মার্কেটকে খুব শক্তভাবে ফেলা কঠিন। নিচের দিকে আরও ফেলা কঠিন। মার্কেটকে সময় দিতে হবে। এই স্ট্রাকচার ভাঙতে গেলে পরে মার্কেটকে ডেফিনেটলি সময় দিতে হবে। এই ধাপে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মার্কেট নিচের দিকে নামছে না, স্ট্রাকচার ৫,০০০-এর শক্ত সাপোর্ট পেয়ে গিয়েছে, তাহলে এখন কোথায় গিয়ে মার্কেট আবার বাধাগ্রস্ত হবে? সাধারণত আমরা একটা প্যাটার্ন শিখি, ফিবোনাকির ডবল টপ 618 এর একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটাতে মার্কেট যদি পড়ে তাহলে মার্কেটের সর্বোচ্চ গতি ৫,৪৪০ এরকম জায়গাতে গিয়ে মার্কেট থেমে যাওয়ার কথা। এখন ওটা আগামীকালকে থামবে নাকি বেড়ে গিয়ে থামবে? আগামীকালকে থামার বহুবিধ কারণ আছে। প্রথমত আমাদের একটা ভালো সাপ্লাই ডিমান্ড এরিয়াতে মার্কেট চলে আসছে ৫,৩০০, যেটা আমি শুরু থেকেই বলছিলাম। এর পাশাপাশি কিছু মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স আছে। যদি আগামীকালকে মার্কেট পড়ে ভালো, যদি না পড়ে তাহলে মার্কেটের সামনে ওঠার জন্য আর ৮০ থেকে ৯০ পয়েন্টের মতন জায়গা আছে। সুতরাং আপনাদের কাছে যদি শেয়ার থাকে এবং শেয়ারগুলো যদি লাভে থাকেন তাহলে পরে কিছু শেয়ার ছেড়ে দেওয়ার পরামর্শ থাকলো আপনাদের কাছে, কিছু ক্যাশ হাতে রাখবেন এরকম পরামর্শই থাকলো আপনাদের কাছে। মার্কেট একবারে ফেরে ফুরে এই ডবল টপের নেকলাইন ভেদ করে উপরের দিকে উঠে যাবে এইটা আপাতত আশা না করি। ৫,৪৫০ ভেঙে উপরের দিকে উঠবে এইটা আশা অতখানি আশা না করাই ভালো। আপাতত সময় নিবে। যাই হোক, মার্কেট নিয়ে দেখলাম। চলেন এবার ব্যাংক নিয়ে কথা ছিল আপনাদের সাথে গতকালকের ভিডিওতে, যে ব্যাংক থেকে আজকে প্রফিট টেকিং করবেন। জানি না প্রফিট টেকিং করতে পারলেন কিনা। চলেন ব্যাংক নিয়ে একটু দেখি। ব্যাংক সেক্টর, ব্যাংক সেক্টর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি বরাবরই বলে আসছি যে সেক্টরের এই জায়গাতে ১৭ টাকা ৬০ পয়সা, ১৭ টাকা ৫০ পয়সা এরকম লেভেলে শক্ত রেজিস্ট্যান্স আছে এবং এই রেজিস্ট্যান্সে ভলিউম আছে। রেজিস্ট্যান্স সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে ভলিউম ছাড়া রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ভলিউম সহকারে রেজিস্ট্যান্স। ভলিউম সহ যে রেজিস্ট্যান্স সেটা পার করা অতটা সহজ হয় না। ১৭ টাকা ৬০ পয়সা ৫০ পয়সা এই জায়গাতে ভলিউম আছে। এই ভলিউম নিয়ে রেজিস্ট্যান্সটা এখানে কাজ করছে। সো এটা পার করতে গেলে পারে যে পরিমাণ ভলিউম দরকার ব্যাংকের সে পরিমাণ ভলিউম ব্যাংকের নাই। সো এখানে পার করা খুব একটা সহজ নয়।
ওই যে আমাদের ফিবোনাকি সেই প্যাটার্নটাও এখানে পড়ে গিয়েছে। সো আগামীকালকে ব্যাংক কারেকশানে যাবে এরকম সম্ভাবনাই আমার কাছে প্রবল মনে হচ্ছে, যে ব্যাংকগুলো আগামীকালকে হয়তো থমকায় যাবে। ব্যাংকের ক্ষেত্রে 16 টাকা 60 পয়সা এই লেভেলটা পার করা অত সহজ হবে না, অত সহজ হবে না। সুতরাং আগামীকালকে যদি ব্যাংকগুলো কারেকশানে যায় তাহলে পরে ইন্ডেক্স কি হবে বা কি আচরণ করতে পারে আপনারা সেটা একটু বিবেচনা করে চিন্তা ভাবনা করে নেবেন। আমি মনে করছি না যে আগামীকালকে ব্যাংকগুলো বাড়তে পারে, টেকনিক্যালি সম্ভব না। আমি যদি সিম্পল দেখাই আপনাদেরকে, জাস্ট আমার এখানে একটা ডবল টপ নেকলাইন ভেদ করে গিয়েছে, প্রাইস নেকলাইনের কাছে আসছে এবং এখানে আমার ভলিউমও আছে বটে। সো এখান থেকে মার্কেট কারেকশন হয়ে বলা যায় না ব্যাংক 14 টাকা 50 পয়সা এই লেভেলে নেমে আসতে পারে এবিসিডি প্যাটার্ন তৈরি করে নিয়ে, জাস্ট এ বি সি এবং ডি হতে পারে, মেবি এটা একটা হারমোনিক প্যাটার্ন। তো এই সিচুয়েশন আগামীকালকে হবে না বা আগামী দিনগুলোতে হবে না, এটা এত কনফিডেন্টলি আমি বলতে পারছি না। সো বি কেয়ারফুল। সামনে ডিসেম্বর মাস, ব্যাংকগুলোর ক্লোজিং, ব্যাংকগুলো ডিভিডেন্ড দিবে, দেরি আছে এখনো, মার্চ এপ্রিলের দিকে ওরা ডিভিডেন্ড দেয়, ভালো ডিভিডেন্ড, মানে দেরি বলতে কিন্তু সময় চলে আসে, এটা তো মার্চ মাস, সরি দেখেন কিভাবে সময়গুলোকে গুলাই ফেলি। তো এইরকম সময় ডিভিডেন্ডগুলো আসার কথা। তো ডিভিডেন্ডগুলো কিভাবে দিবে, দিতে পারবে কিনা, প্রভিশন ঘাটতি আছে, অনেক বিষয়গুলো আছে, সব কিছু মিলায় আমরা একটু সতর্ক থাকবো ব্যাংকে নতুন এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে। ব্যাংক অলরেডি অনেক হাই উঠে গিয়েছে। ধরেন একটা কথা আছে যে সেল দ্য, বাই দ্য রিউমার সেল দ্য নিউজ, বা প্রাইস ডিসকাউন্ট এভরিথিং। মানে যে জায়গায় ব্যাংকগুলো যাওয়ার কথা ছিল এরকম সময় সেই জায়গাতে ব্যাংকগুলো অলরেডি চলে গিয়েছে। বিষয়টা বোঝাতে পারলাম কিনা? সুতরাং নতুন কোনো নিউজ বা নতুন কোনো ব্যাংকের ভালো খবর দিয়ে ব্যাংকগুলোকে আরো পুশ আপ করা কঠিন। সো যারা ব্যাংকে আছেন, ব্যাংক নিয়ে ব্যবসা করেন, আমরা করি না, তাদের ক্ষেত্রে পরামর্শ থাকলো যে ব্যাংকগুলোর ক্ষেত্রে সাবধান থাকবেন, পারলে পারে প্রফিট নেন, প্রফিট বুক করেন, কারো কথা শুনে না, নিজের বিবেচনা দিয়ে ব্যবসা করা উচিত। গেল এটা। তারপরে আসেন ফিনান্স সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউট। ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো চমৎকার আচরণ করছে, তাই না, বেড়েই যাচ্ছে, বিশেষ করে যে শেয়ারগুলো অনেক কমে ছিল সেগুলো বাড়ছেই। কিন্তু এখানেও আমাদের একটু সতর্ক থাকা উচিত। আমি একটু সাপ্তাহিক চার্ট দিয়ে আপনাদেরকে দেখাই বিষয়টা। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আমাদের এখানে একাধিক রেজিস্ট্যান্স আছে, একাধিক বার, মোটামুটি 24 সাল থেকে শুরু করে 2 বছরের একটা রেজিস্ট্যান্স আছে, কত সেটা 13 টাকা রাউন্ড আশেপাশে। সো এইটা খুব সহসা ফিনান্সিয়াল সেক্টর পার করে যাবে এটা আমরা যেন প্রত্যাশা না করি। 13-10 13-20 এই জায়গাগুলো পার করা সেক্টরের পক্ষে সো টাফ। সুতরাং যে সেক্টরগুলো খুব তেজিভাবে আগাচ্ছে, যে সেক্টরগুলো জেড ক্যাটাগরি যে সেক্টরগুলো আছে, সরি সেক্টর যে শেয়ারগুলো আছে, পিএলএসএফ, তারপরে আইএলএফএসএফ, তারপরে হচ্ছে ফাসফিন, ইত্যাদি ইত্যাদি, যে শেয়ারগুলো খুব বেড়ে যাচ্ছে, প্রফিট থাকলে পরে প্রফিট কিছু কিছু বুক করেন আস্তে আস্তে, একবারে করার দরকার নেই, বারে বারে করেন, একটা অ্যাভারেজ প্রফিটে চলে আসবেন তাহলে। তো পরামর্শ থাকলো ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করার, নতুন করে এন্ট্রি না দেওয়ার। তো মোটামুটি থাকলো এইটা। তারপরে এই তো ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও আমার কাছে খুব মানে রেজিস্ট্যান্সের মুখোমুখি পড়বে এরকম মনে হয়েছে আমার কাছে, দেখা যাক কি হয়। এখানেও দেখেন ডবল টপ তৈরি করে আছে শেয়ারটাতে, ডবল টপের নেকলাইন সবসময় একটা বিপজ্জনক বিষয়। আমার কি করে এই জায়গাতে ইঞ্জিনিয়ারিং, আরেকটু উপরে দিকে ওঠার জায়গা আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের, 95-96 এরকম জায়গায় যাওয়ার কথা আছে। আজকে বরং আইটি সেক্টরটা ভালো করেছে, আইটি সেক্টর। আমার যে শেয়ারগুলো আছে তার মধ্যে একটা আইটি সেক্টরের শেয়ার আছে, ওইটা আপনারা আশা করি দেখেন শেয়ারটা সুন্দর, আমাদের একদম সাপোর্ট লাইন থেকে সে সাপোর্ট পেয়েছে, এখানে একটা ডবল সাপোর্ট ছিল এই জায়গাতে। দেখা যাক ও আগাতে পারে কিনা সামনে। আইটি সেক্টরগুলো যাদের কাছে আছে হোল্ড করতে পারেন ইচ্ছা করলে পরে, সেক্টর ভালো আছে। এবার আসেন আমি 5টা শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো সামনে ভালো হওয়ার যথেষ্ট সুযোগ আছে, যে শেয়ারগুলো হাই পজিশনে আছে এবং আরো হাই যাওয়ার সুযোগ আছে। আমার উদ্দেশ্য শেয়ারগুলো আপনাদেরকে কিনতে বলা না, আমার উদ্দেশ্য শেয়ারগুলো আপনাদের সামনে পরিবেশন করা। আপনারা আপনাদের জ্ঞান দিয়ে, বিবেচনা দিয়ে, বুদ্ধি দিয়ে দেখবেন যে শেয়ারগুলো কেনা যায় কিনা, আমার চয়েস, আমার পিক আপ ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আপনারা গঠনমূলক
সমালোচনা করতে পারেন, আমাকে বলতে পারেন যে না আমার এই জায়গাতে চিন্তাতে একটু কম আছে, এই জায়গাতে এটা যোগ করলে এই শেয়ারটা গ্রহণ করা যায় না। ওকে, সেক্ষেত্রে আপনার সাথে আমি অনেকক্ষণ ধরে কথোপকথন করতে পারি। তো আমি 5টা শেয়ার দিই, যদি আপনাদের পছন্দ হয় শেয়ারগুলো পিক করতে পারেন, যদি পছন্দ না হয় আপনারা বাদ দিতে পারেন বা আপনাদের লজিকগুলো তুলে ধরতে পারেন কমেন্টে, নিশ্চয়ই আপনার সাথে আমি কথা বলবো। চলেন প্রথমে শুরু করি। অ্যাপোলো ইস্পাত জেড ক্যাটাগরির একটা শেয়ার, ফাইন। শেয়ারটা আগাচ্ছে, বেশ জোরে সোরে আগাচ্ছে। আমরা যদি একটুখানি সাপ্তাহিক চার্টে দেখি, সাপ্তাহিক চার্টে শেয়ারটা পরপর কয়েক সপ্তাহ, 4 সপ্তাহ একটা ভালো মুভমেন্টে আসছে। আমরা যদি এই সপ্তাহ নাও কিনতে চাই, তাহলে আগামী সপ্তাহে আমরা এই সপ্তাহে বাকি 2টা দিনে আমরা দেখি। গত সপ্তাহের হাই পয়েন্ট ছিল 4 টাকা। 4 টাকা যদি পার করতে পারে, আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আপনারা কি এটা দেখেছেন? এই রেজিস্ট্যান্সটা সে ব্রেকআউট করেছে। কেমন? আমরা এখন চলেন ডেলিতে যাই। ওকে, রেজিস্ট্যান্সটা সে ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করার পরে সে রিটেস্ট করেছে। জাস্ট 4 টাকা ক্রস করলে এন্ট্রি দেন যদি আপনার পছন্দ হয়। ডেফিনেটলি আমার পছন্দে তো আপনি এন্ট্রি দিবেন না, কোথায় স্টপ লস নেবেন, কোথায় টেক প্রফিট করবেন সেটা আপনি করবেন। ব্রেকআউটের অনেকগুলো কৌশল আছে, অনেকগুলো কৌশল। ব্রেকআউটের পরে একটা পজিটিভ ক্যান্ডেল, লাস্ট কিজ, ডবল ব্রেকআউট, ইত্যাদি ইত্যাদি। আপনি কোন পদ্ধতিতে নেবেন সেটা আপনিই ঠিক করবেন। আমি জাস্ট আপনার সামনে উপস্থাপন করলাম অ্যাপোলো ইস্পাত। শেয়ারটা অনেক উপর থেকে পড়ছে, শেয়ারটা প্রায় 40 টাকা ছিল ওয়ান্স আপন এ টাইম। আমি যদি দেখাই, আমার মনেই আছে শেয়ারটা যেদিনকে আসে মার্কেটে 2014 সালে, 36 টাকা 40 টাকা এরকম, 40 টাকা রেটে শেয়ারটা মার্কেটে আসছিল। আমি সেদিনকে হাউজে উপস্থিত ছিলাম, যেদিনকে প্রথম লেনদেন হয় এই শেয়ারটা। তো সেই শেয়ারটা এখন নেমে আসছে 3.5 টাকা 4 টাকা লেভেলে। আপনি কোথায় কিনবেন, কোথায় আপনার পয়েন্ট হওয়া উচিত কেনা ইত্যাদি বিষয়গুলো আপনি ঠিক করবেন, এবং কতদিনের জন্য কিনতে চাচ্ছেন। এই ধরনের শেয়ারগুলোতে একটু পেশেন্স রাখা লাগে, একটু ধৈর্য রাখা লাগে। আপনার সে ধৈর্য হবে কিনা ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে সেটাতে আপনারা দেখতে পারেন। অ্যাপোলো ইস্পাত, ইতালো এশিয়াটিক ল্যাব, এশিয়ারটা বেশ শক্ত গতিতে আগাচ্ছে। আমাদের কৌশল হচ্ছে আমরা হাই কিনবো, সেল হাই, বাই হায়ার সেল, বাই হাই সেল হায়ার। আমাদের এখানে শক্ত একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা সে ব্রেক করে গিয়েছে। এই রেজিস্ট্যান্সটা সে ব্রেক ডাউন করেছিল, করে সে রিটেস্ট করে পড়ে যাওয়ার কথা ছিল এই জায়গা থেকে, তাই না? আমাদের এটা যখন ব্রেক ডাউন করলো, করার পরে এটা রিটেস্ট করে নিচের দিকে, আমার পছন্দ হওয়ার কারণটাকে বলি। এটা হচ্ছে আমাদের একটা শক্ত সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া। এটা ব্রেক ডাউন করে গিয়েছে একটা ভালো ক্যান্ডেল নিয়ে, যদিও সেদিকে আহামরি কোনো ভলিউম ছিল না। ব্রেক ডাউন করে গিয়েছে, ব্রেক ডাউন করার পরে সে রিটেস্ট করতে আসে। রিটেস্টে আমরা কি করি? রিটেস্টে আমরা সাধারণত শেয়ার যারা সেল করতে পারেনি তারা সেল করে দিই। তা আমরা এখানে রিটেস্ট হয়েছে, রিটেস্ট হওয়ার পরে সে আবার এখান থেকে ঘুরে এসে ডবল বটম তৈরি, এখানে ডবল বটমই তৈরি করেছে। ডবল বটম তৈরি করে সে এটাকে পুনরায় ব্রেকআউট করেছে। শক্তির প্রদর্শনটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন? সে এটাকে মানে নাই। সো যারা এই শেয়ারটা কিনতে চাচ্ছেন, জাস্ট 61 টাকা এরকম জায়গাতে একটা স্টপ লস সেট করে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। স্টপ লস তো থাকবেই। এই শেয়ারটা যদি আগাতে পারে, সামনে আগানোর অনেকখানি জায়গা আছে। বাই হাই, সেল হায়ার। আমি আপনাদেরকে সামনে শেয়ার উপস্থাপন করছি, কিনবেন কি কিনবেন না সেই সিদ্ধান্ত আপনার। বলেছিলাম আইটি সেক্টর নিয়ে আমার একটা শেয়ার আছে, ড্যাফোডিল কম্পিউটার। এই 5টার মধ্যে কোনটা আপনার ভালো লাগলো ডেফিনেটলি কমেন্টে করবেন, এবং আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। ড্যাফোডিল কম্পিউটার এই শেয়ারটা অনেকখানি উপরে উঠে গিয়েছে, ও ফাইন। আমাদের এখানে একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া ছিল, এটাকে সে ক্রস করে গিয়েছে। ক্রস করে গিয়ে এই খারাপ মার্কেটেও সে দাঁড়ায় আছে। পিক করার, পছন্দ করার আমার অন্যতম প্রধান কারণ হচ্ছে এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় তুলে দিই। এখন আমাদের নিকটবর্তী টার্গেট 73 টাকা আছে, কোথায় 60 টাকা, 13 টাকার একটা গ্যাপ পাওয়া যায়। স্টপ লস কোথায় নেবেন, কোথায় কিনবেন, এটার একটা ট্রেড প্ল্যান থাকা দরকার। আমরা যে কোনো জায়গায় লো প্রাইজে শেয়ার কিনে কি আপনার লস হয় না? আপনার কাছে মনে হতে পারে ভাই আপনি এটা হাই প্রাইজে শেয়ার দিচ্ছেন কেন? লো প্রাইজে শেয়ার কিনে কি, বটমে শেয়ার কিনে কি আপনার লস হয় না? বটমে শেয়ার কেনার পরে শেয়ার কি আরও নিচে বটমে নেমে যায় না? তার বটমেও কি নামে না? ব্যাট বিসি কি নামেনি? 5,000 টাকার শেয়ার কি এখন 100 টাকাতে আসেনি? সো আমরা কেন হাই রেটে শেয়ার কিনতে গেলে পরে মনে করবো যে হাই রেটে শেয়ার কিনছি?
না, বটমে শেয়ার কিনেও যেখানে প্রফিটের গ্যারান্টি নাই, সেখানে আমরা চলমান একটা শেয়ার, যে শেয়ারটা গতিতে আছে, গতিশীল একটা শেয়ারে ঢুকতে আপত্তি কোথায়? সুন্দর, ড্যাফোডিল কম্পিউটারটা গতির উপরে আছে, আমরা এই গতির উপরে শেয়ারটাকে এন্ট্রি দিতে পারি, এবং বরং এই গতির উপরে থাকা শেয়ারগুলোতে স্টপ লস কম হয়। কোথায় নেবেন, কোথায় কিনবেন, কতটুকু কিনবেন, আপনার স্লিপিং পয়েন্ট কতটুকু, কতগুলো টাকা আছে আপনার, কতগুলো লট কিনবেন আপনি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ট্রেড প্ল্যান করবেন। আমরা সকালে কি নাস্তা করব, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, তার টোটাল একটা ট্রেড প্ল্যান থাকে, কিন্তু শেয়ার কেনার সময় আমরা প্ল্যান করি না, এবং এই প্ল্যান না থাকাটা হচ্ছে আমাদের লস করার একটা অন্যতম প্রধান বড় কারণ। কিনবেন কি কিনবেন না, কতটুকু কিনবেন সেই হিসাব আপনি করবেন, কিন্তু এই খারাপ মার্কেটেও বিধ্বস্ত আমাদের মার্কেট, অবশ্যই যুদ্ধ বিধ্বস্ত মার্কেট, সরকার পরিবর্তন হয়েছে, গভর্নর পরিবর্তন হয়েছে, বিএসসি চেয়ারম্যান পরিবর্তন হওয়ার গুঞ্জন আছে, তার মধ্যে এই শেয়ারটার কিচ্ছু হয়নি। স্ট্রেংথ, শক্তি, সে চ্যালেঞ্জ দিচ্ছে সবকিছুকে। তো আমরা এই বিজয়ীকে কেন আমরা বিজয়ের মালা পরাবো না? বিজয়ের মালা পরানো মানে হচ্ছে আপনি শেয়ার কিনবেন, কিনেন এই শেয়ারটা, ঠিক আছে চলে। আমাদের আর একটা শেয়ার হচ্ছে, এটা আইটি সেক্টরের, ইনটেক। ইনটেক ফাইন, সে সুন্দর মুভ দিয়ে দিয়েছে, এই খারাপ মার্কেটেও সে শক্তভাবে ড্যাফোডিলের মতোই দাঁড়ায় আছে। সো কেন আমরা এটাকে সাধুবাদ জানাবো না? কোথায় নেবেন, কোথায় কিনবেন, কোথায় স্টপ লস হবে, এগুলো আপনি ঠিক করবেন, ট্রেড প্ল্যান করবেন। ট্রেড প্ল্যান করে আপনি শেয়ারটাতে এন্ট্রি দিবেন, দেখবেন যে সুন্দর আপনাকে সে একটা প্রফিটের দিকে নিয়ে যাচ্ছে। এই 5টা শেয়ার দিচ্ছি, 5টা শেয়ারের মধ্যে আপনি বাছাই করবেন কোনটা আপনার নিবে, কোনটা আপনার পছন্দ হচ্ছে। এসপি সিরামিক আমার সর্বশেষ শেয়ার 5 নম্বরে। ওকে, একটা সুন্দর শার্প মুভ দিয়েছে, কেমন শার্প মুভ দিয়েছে, দিয়ে আমাদের এখানে সাপ্লাই এবং ডিমান্ড আছে, সাপ্লাই এবং ডিমান্ডের ওখানে গিয়ে সে না পড়ছে না বাড়ছে, সে তার শক্তি দেখাচ্ছে, শক্তি প্রদর্শন করছে সে। আপনি কি তাতে কনভিন্স হচ্ছেন তার এই শক্তি প্রদর্শন নিতে? বা এই যে 5টা শেয়ার দেখালাম, 5টা শেয়ারই কিন্তু আপনাকে শক্তি প্রদর্শন করছে। আপনি কোন শেয়ারের শক্তি প্রদর্শনে কনভিন্স হলেন, সে শেয়ারটা নেন, চয়েস করেন আর কি, আমি আপনাকে নিতে বলছি না। কেনা বা নেওয়া, এই বিষয়গুলোর সিদ্ধান্ত আপনি নেবেন, লাভ এবং লস সম্পূর্ণ আপনারই হবে, আমার না। একটা ধন্যবাদও দেন না, শেয়ার কিনে ভালো হলে পারে, অন্তপক্ষে প্রত্যাশা করি না, কিন্তু দিলে পারে ভালো লাগে। যাই হোক, তো এটা একটা সম্ভাবনাময় শেয়ার, আপনি ইচ্ছা করলে এই শেয়ারটাতে ফোকাস করতে পারেন, আপনি ট্রেড প্ল্যান তৈরি করতে পারেন, স্টপ লস সেট করতে পারেন, টেক প্রফিট ঠিক করতে পারেন, কতগুলো লট নেবেন সেটা ঠিক করতে পারেন, আপনি কোথায় স্লিপিং পয়েন্ট সেটা ঠিক করতে পারেন, করে আপনি এই শেয়ারগুলোতে এন্ট্রি দিতে পারেন। 5টা শেয়ার দেখালাম, 5টা শেয়ারই হাই রেটে আছে, এবং এটা আরও হাইয়ে যাওয়ার সক্ষমতা রাখে, বাই হাই সেল হায়ার। ওকে, মোটামুটি আমার ভিডিও শেষ, বক্তব্য শেষ করার আগে ছোট্ট একটা অ্যানাউন্স করি। আমার ট্রেনিং শুরু হতে যাচ্ছে আগামী 28শে মার্চ থেকে। যারা ট্রেনিং করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। আমরা এখানে অনেক কিছু শিখি, আমরা এখানে টোটাল একটা প্যাকেজ শিখি। আমরা এখানে শিখি কিভাবে শেয়ার কিনবো, কোথায় একটা শেয়ার কিনবো, মার্কেটের খারাপ পজিশনে আমরা কি করব, ভালো হলে পরে আমরা কি করব, কোথায় টেক প্রফিট করব, কালার ব্লক, স্ট্রাকচার, মুভিং অ্যাভারেজের কিছু ব্যবহার দেখাবো আপনাদেরকে আমি, যে ব্যবহারগুলোর সাথে ফিবোনাকির কিছু সংযোগ আছে। মুভিং অ্যাভারেজ ইটসেলফ একটা ল্যাগিং ইন্ডিকেটর, এটাকে আমি টুইস্ট দিয়ে এটাকে লিডিং ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করি। অনেক আগে থেকেই একটা মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ওই জায়গাতে আমরা শেয়ার কিনবো বা ওই জায়গাতে আমরা শেয়ার বিক্রি করে দেবো। অধিকাংশ ব্যাংকগুলোই আমাদের এই ইন্ডিকেটর, আমাদের মুভিং অ্যাভারেজের যে ইন্ডিকেটর আছে, আগাম তথ্য দেয়, সেটা দিয়ে অধিকাংশ ব্যাংকগুলোই আজকে কেনার জায়গাতে ছিল, মানে গতদিনকে কেনার জায়গাতে ছিল, আজকে প্রফিট টেকিং এর জায়গাতে চলে আসছে। যেটা বলেছিলাম আপনাদেরকে গতদিন, এই বিষয়গুলো আমরা দেখবো, আমরা ভলিউম শিখবো, আমরা ক্যান্ডেল স্টিকের ব্যবহারগুলো দেখবো। ক্যান্ডেলস্টিক কি, ক্যান্ডেলসগুলো আমাদের কি তথ্য দিচ্ছে, বেবি ক্যান্ডেল, বড় বড় লার্জ বডির ক্যান্ডেল, মিডিয়াম বডির ক্যান্ডেলগুলো আমাদেরকে কি তথ্য দিচ্ছে, এর সাথে ভলিউমের সম্পর্ক কি, এই বিষয়গুলো আমরা দেখব। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আকারে দেখব। আমরা শিখে ব্যবসা করি,
আমরা শিখে জেনে বুঝে ব্যবসা করি, অন্যের কথাই ব্যবসা না করি, শেয়ার না কিনে। তো যারা করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন, আশা করি ইনশাআল্লাহ। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01921931195। ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। আমি ট্রেনিং করাই গুগল মিটে, সপ্তাহে 2 দিন, রাত্রি 9টায়, এবং লাইভ ট্রেনিং করাই। জি, তো আজকে এ পর্যন্তই থাকলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।